আমার সওয়াল থাকে প্রবাসে, আমার সওয়ালের টাকা আমি খাতে পারিনি, কিন্তু আমার সওয়ালের সমস্ত টাকা পয়সা তোমার বাপেক দিয়ে খাওয়াও। তুই কি বললি? তুই আমার বাপ তুলে খুঁটা দিলি না? হ্যাঁ? এই ঝাড়া তো তোকে দিতেই হবে। তুই আমার বাবাকে তুলে খুঁটা দিস? পারে না বাবা। এই, তুই আমার বাবাকে তুলে খুঁটা দিস? হ্যাঁ, আমার বাবা খাবে না, তুই খাবি? তোকে খাওয়াবো। আমাকে ছেড়ে দাও, আমি মরে গেলাম, আমাকে ছেড়ে দাও। বৌমা, এই ফকিন্নির বাচ্চা, তুই জানিস না যে আমার বাবা বাড়িতে আসবে আর তুই রান্না বান্না করা বাদ দিয়ে এখানে বসে আছিস? এই, রান্না কে করবে? আমি করব না তুই করবি? না না, তুমি রাঁধবে কিসের জন্য? বৌমা, রাধা বাড়া তো আমিই করি, সংসারের সমস্ত কাম করে একটু দম নিতে বইছিলাম, ঠান্ডার মধ্যে খুব হাইকে লাগতেছে, আর এই সময় এসে তুমি আমার গায়ে লাথি মারলা। বোমা, কেমন করে পারো তুমি এই কাজটা করতে? আর রাধা বাড়ার কথা করছাও, তুমি আমাকে ভালো করে কইলেই তো পারতে যে আম্মা আমার আব্বা আসবে রাধের। আমি তো রাধি, চেষ্টা না একটু আর ভালো মন্দ রাধা লাগবে, রাধি দিতাম। ফকিন্নির বাচ্চা, বাড়ির সমস্ত কাজ করিস? এই, আমার বাড়িতে কি এমন কাজ? আমার বাড়িতে শুধু রান্না বান্না করা আর এই সামান্য ঘর দুয়ার মোছা, এছাড়া আর কি কাজ? তুই এমন ভাবে কথা বলতেছিস মনে হচ্ছে এই এলাকার সমস্ত কাজ তুই একা একা করিস। জানো বৌমা, তুমি আমাকে দিয়ে যত কাজ করাও আমার না মনে হয় আমি পুরো এলাকার কাজে করতেছি। ও বৌমা, আমার সাওয়ালটা থাকে প্রবাসে, না জানি আমি এই বাড়িতে রাজরানীর মতো থাকবো, কিন্তু আমি থাকি চাকরানির মতো, সারাক্ষণ তোমার হুকুম তামিল করা লাগে। আমি শাশুড়ি হয়ে তোমার হাত পা টিপে দেওয়া লাগে, সংসারের সমস্ত কাজ করা লাগে, কোনোদিন পরনের কাপড় চোপড়টুকু তুমি ধুয়ে দেও না। এই ফকিন্নির বাচ্চা, তুই কি বললি? তোর কাপড় চোপড় ধুয়ে দেব আমি? এই, এই, তুই ভাবলি কি করি যে তোর দাসী বান্দি আমি হব? তুই আমার দাসী হয়ে থাকবি, আমি তোর দাসী কখনোই হব না। এই, শোন, তোর সাথে আমি আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না, কিছুক্ষণের ভেতরে আমার বাবা চলে আসবে। তুই যা, তুই গিয়ে তাড়াতাড়ি করে রান্না কর। আরেকটা কথা শোন, আমার বাবা যা যা খাইতে পছন্দ করে তাই তাই রান্না করবি। এক্ষুনি গিয়ে ফ্রিজ থেকে গরুর মাংস, ইলিশ মাছ আর যা যা আছে সবকিছু বের করে সুন্দর মোতাবেক রান্না করবি, তাছাড়া তোর খবর আছে। আর শোন, আমার বাবার গ্যাস এটা তুই ভালো করেই জানিস, তাই প্রত্যেকটা খাবারে যেন ঝাল সীমিত পরিমাণ থাকে। আর যদি বেশি ঝাল দিয়ে রান্না করছিস না, তাহলে তোর কি অবস্থা করব সেটা তুই ভালো করেই জানিস। না না, জাল হবে না নে। আমি তো জানি তোমার বাপের যদি এই বাড়িতে একটু অযত্ন হয়, আমার যে কপালে কতদিন ভাত জুটবে না, সে তো আমি খুব ভালো করে জানি। তুমি কোনো চিন্তা করে না, আমি খুব অল্প পরিমাণ চাল দিয়ে তারপর রাঁধবো না, যেন তোমার বাপের গ্যাস না ওঠে। আবার যদি গ্যাস ওঠে, ওই রাত বেরাতে কুত্তার মতো তুমি আমাকে বাইরে পাঠাবে না বাজারে ওষুধ আনতে, সেটাও আমি জানি। কোনো অযত্ন হবে না রে। এই বাড়িতে তোমার বাপেরই অধিকার, তোমার বাপের মেয়ে এই বাড়ির থাকে, আমি কেডা? আমি তো একটা চাকরানি মাত্র। এই ফকিন্নির বাচ্চা,
তুই এত বুঝিস তাহলে তোকে বলে বলে কাজ করাতে হয় কিসের জন্য? যা এক্ষুনি গিয়ে কাজ কাম শুরু কর, যা। বাবা, তোমার কাছে আমি লজ্জিতই হইলাম। তুমি এতদিন পরে আমাদের বাড়িতে আসলা, তোমাকে একটু ভালো মন্দ খাওয়াবো, তার হইলই না। ওই বুড়িটাকে কিন্তু আমি বলেছিলাম যে তুমি ঝাল খাইতে পছন্দ করো না। ওই বুড়িটা ইচ্ছে করে তরকারিতে বেশি ঝাল দিয়েছে যেন তুমি খেতে না পারো। তুই তো জানিস রে মা, আমার গ্যাসের সমস্যা। তারপরে তরকারি তো শাশুড়ি এত ঝাল দিয়েছে, আমার বুকটা একদম জ্বলে শেষ হয়ে গেল। হ্যাঁ বাবা, আমি তো জানি যে তোমার গ্যাসের সমস্যা। ওই বুড়িটা তো ইচ্ছে করে ঝাল দিয়েছে। তুমি একটু দাঁড়াও, ওই ফকিন্নের বাচ্চাটাকে দিয়ে আমি এক্ষুনি তোমার জন্য গ্যাসের ওষুধ আনাচ্ছি। রে মা, তুই তাড়াতাড়ি কর। বৌমা, আমার না খুব খিদা লাগেছে। তোমারে তো মনে হয় খাওয়া দাওয়া হয়ে গেছে। এইবার আমাকে এক মুঠ খাইবে দাও, আমি খাই। খিদিতে আর কোনো কাম করবি পারতেছি নি। তোর খুব খিদা লাগছে তাই না? ও হ, এই তোকে যে বলছিলাম যে তরকারিতে যেন কোনো প্রকার ঝাল না দিস। আমার বাবা ঝালের তরকারি খাইতে পায় না, আমার বাবার গ্যাস আছে। তুই কি করলি? তুই ইচ্ছে করেই তরকারিতে ঝাল বেশি দিলি যেন আমার বাবা আমি কেউ খাইতে না পারি, আর সমস্ত খাবার তুই একা একা খাইতে পারিস। না না, আমি ইচ্ছা করে ঝাল দেইনি। আর আমি রান্না করার পরে তো সাইকে দেখেছি ঝাল তো ঠিকই আছে। তাহলে তুমি এরকম করছো কিসের জন্য আমি ঝাল বেশি দিছি? আমি তো জানি ঝাল বেশি দিলে তার ফল কি আছে। তুমি তো আমার কাছে রাখবে না নে। ও, তুই ইচ্ছা করে করিস নাই, আর তুই কি ঝাল চেখে দেখেছিস যে ঝাল ঠিক মতো হয়েছে কিনা? আমি কি বুঝি না যে কোনটা তুই ইচ্ছে করে করেছিস আর কোনটা তুই ভুল হয়েছে? তুই কি ভেবেছিস যে তুই পরিকল্পনা করবি বেশি করে তরকারিতে ঝাল দেওয়ার পরে আমার বাবা খাইতে পারবে না, সব ভালো মন্দ তুই একা একা খাবি? সে গুড়ে বালি। আমি আঁকি থাকতে তোর এই আশা কখনো পূরণ হবে না। তুই কি ভেবেছিস তোকে আমি খেতে দেব? কখনো না, আমি তোকে কিছুটাই খেতে দিব না। ইচ্ছা পূরণ? কবে কোন ইচ্ছাটা তুমি আমার পূরণ করছো? কতদিন যে ভালো মন্দ মাছ খাইনি, এরা উপর আল্লাহ জানে। আর তুমি তুমি কি মনে করো সব কিছু খালি তুমিই বোঝো? তুমি কি আমাকে খাইতে দাও? কয়দিন পর পর খাইতে দাও? কত দেখি কতদিন পর পর গরম ভাত দাও। আমি আজ 2-3 দিন গরম ভাতের স্বাদই ভুলে গেছি। কি দাও? খালি বাসি পান্তা খাইতে দাও। আরে আমি একজন প্রবাসীর মা, আমার এক মুঠ খাওয়ার জোটে না। আর তোমার বাপ এই বাড়ির ভালো মন্দ ঠিকই খায়, একটু তরকারির ঝাল বেশি হয়েছে দেখে তাই এরকম ব্যবহার করতেছো। আর আমাকে দিনের পর দিন তুমি না খাওয়াই রাখো। আমার সওয়াল থাকে প্রবাসে, আমার সওয়ালের টাকা আমি খাতে পারিনি, কিন্তু আমার সওয়ালের সমস্ত টাকা পয়সা তোমার বাপেক দিয়ে খাওয়াও। তুই কি বললি? তুই আমার বাপ তুলে খুঁটা দিলি না? এই ঝালা তো তোকে দিতেই হবে। তুই আমার বাবাকে তুলে খুঁটা দিস? পারে না, পারে না বাবা। এই, তুই আমার বাবাকে তুলে খুঁটা দিস? হ্যাঁ, আমার বাবা খাবে না, তুই খাবি? তোকে খাওয়াবো।
মরে গেলাম। আমাকে ছেড়ে দাও, এই বাড়িতে আমি আর থাকবো না। আমার দুই চোখ যেদিক যায় আমি চলে যাবো। তোকে খেতে দেবো না, হ্যাঁ? আমি থাকতে তুই এই বাড়ির ভালো মন্দ খাবি, সেটা কোনোদিনও সম্ভব না। আমি আমি এই ভালো মন্দের আশা আর করিনি। আমি এখন এবারে মারা চলে যাবো। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। এই বাড়ি থেকে চলে যাবি না? আরে আমি তো ওইটাই চাই যে তুই এই বাড়ি থেকে চলে যা, কিন্তু তুই তো যাস না। তুই যদি এর আগে এই বাড়ি থেকে চলে যাইতি, তাহলে তো এত অত্যাচার, এত নির্যাতন তোরা সহ্য করতে হতো না, আর আমারে এত কষ্ট করে তোর উপর অত্যাচার করতে হতো না। যা, বের হয়ে যাবি না? যা, বের হয়ে যা, যা। কোনো দিন যদি আর এই বাড়িতে ফিরে আসার চেষ্টা করিস, তারপরে তোর অবস্থা আরো বেশি ভয়ঙ্কর হবে। বাবা চলো। কি সব অবস্থা করে দেয় দেখছো, কামেরই রে কোনো হিসাবই নাই। বাজান রে, এটি তোমার বাড়ি। হ্যাঁ, খুঁজছি কি বাজান, তোমার বাড়ির দেখতেছি কত কাম। বাজান, আমি খুব বিপদে পড়েছি, আমাকে একটা কাম দিবে তুমি? না না, আমার এখানে কোনো কাজ টাজ নাই। বাজান, আমি তো দেখতে পাচ্তেছি তোমার বাড়ির কাম চলতেছে, আমাকে একটা কাম দাও না। আমি অসহায় অবস্থায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, পেটে আমার দানা মানে কিছু নেই রে বাজান। তুমি যদি একটা কাম দিতে, কামটা করে আমি কিছু খাইতাম। দে না রে বাজান, একটা কাম দে না আমার। চাষিমা, আপনি তো দেখছি এক কথার মানুষ না। আমি বারবার আপনাকে বলছি এখানে আমার কোনো কাজ নেই, কাজ নেই, তারপর আপনি কাজের জন্য রিকোয়েস্ট করেই যাচ্ছেন। যান তো আপনি এখান থেকে যান। না না বাজান, ছি, 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 চাষিমা, আমি পাই- উঠুন, 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 উঠুন। চাষিমা, এখানে আপনাকে কি কাজ দেবো বলেন? আপনি তো দেখে মনে হচ্ছে আপনি খুব অসুস্থ, তারপরে আপনি মেয়ে মানুষ, কিন্তু আমার এখানে তো সব পুরুষ মানুষের কাজ। বাজান, আমি যতই অসুস্থ হই আমি সব কাম করতে পারবো না। আর পুরুষ মানুষের কাজ হয়েছে তাতে কি, আমাকে তো অত বেতন দেওয়া লাগবে না নে, আমাকে একটু ভাত খাতে দিয়ে তাতেই হবে রে। চাষিমা, এখন কি বলবো, আপনি যখন ছাড়ছেন না, তাহলে আপনি আপাতত এই খোয়াগুলো তুলে বস্তার মধ্যে রাখুন, ঠিক আছে? আর আমি ওই সাইডের কাজগুলো দেখি কি অবস্থা। আচ্ছা আচ্ছা, তুমি যাও, তুমি যাও, ঠিক আছে, আমি সব চাচিমা। কাম করতেছি।
মা, আখি, আখি। সোহেল, তুমি? কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, তোমাকে যে আমি বারবার ফোন দিচ্ছি, তুমি ফোন রিসিভ করো না কেন? সোহেল, আমার ফোনটা তো নষ্ট হয়ে গেছে, তাই আমি তোমার সাথে কোনো প্রকার যোগাযোগ করতে পারছি না। আরে বাবা সোহেল, ভালো আছো তো? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আখি, বাবা বের হয়ে আসলো, মা কোথায়? মাকেও ডাকো। কি ব্যাপার, মার কথা বলতে তুমি চুপসে গেল কেন? মা, মা। তোমার মা বাড়ি নেই সোহেল। মা বাড়ি নেই? মা কোথায় গেছে? আমি তোমার মায়ের কথা যে কিভাবে বলবো, আমি বলতে পারবো না। আমি একটা জিনিস বুঝলাম না, আমার মায়ের কথা জিজ্ঞাসা করতে তুমি একবার চুপসে গেলে, আবার এখন বলছো তুমি কিছু বলতে পারবা না। আসলে কি হয়েছে? আমার মা কোথায়? বাবা, আমি তো নিজে মুখে এই কথা বলতে পারবো না, তুমি বলো। কি করে বলি বাবা, আমি তোমার মাকে খুব ভালোই জানতাম, কিন্তু সে অন্য লোকের হাত ধরে চলে গেছে। শুধু কি তাই সোহেল? তুমি যে প্রবাস থেকে অর্থ পাঠাইছো, স্বর্ণ অলংকার পাঠাইছো, সেগুলা নিয়েও চলে গেছে তোমার মা। শুধু পড়ে আছে এই বাড়িটা, তাছাড়া কিছুই নেই। না না, এটা আমি বিশ্বাস করি না। আমার মা এমন কাজ করতে পারে না। তোমরা বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছো। আমার তো মনে হয় তোমরা দুজন মিলে আমার মাকে নির্যাতন করছো, অত্যাচার করছো, এ বাড়ি থেকে তাড়িয়ে দিছো। সত্য করে বলো, আমার মা কোথায়? আমরা সত্য কথাই বলছি সোহেল। আমরা জানতাম তুমি কখনোই এ কথা বিশ্বাস করবা না, কারণ ও তো তোমার মা। মায়ের সম্পর্কে কোনো ছেলে যদি এসব কথা শোনে, কেউ কি এটা বিশ্বাস করবে? তবে এটাই সত্য যে তোমার মা অন্য একটা পরপুরুষের হাত ধরে চলে গেছে। না, আমি বিশ্বাস করি না। আরে এটাই যদি সত্য কথা হইতো, তাহলে তুমি ফোন করে আমাকে বলতা আমার মা এই কাজ করছে। কিন্তু তা বলনি, বরং আমি তোমাকে বারবার ফোন দিছি, তুমি ফোন রিসিভ করনি। এখন আমাকে মিথ্যা কথা বলছো, তোমার ফোন নষ্ট হয়ে গেছে। এখনো সময় আছে, সত্য করে বলো আমার মা কোথায়। তা না হলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে তোমাদের দুজনকে বের করে দিব। কি? তুমি আমাদেরকে বাড়ি থেকে বের করে দিবা? সোহেল, তুমি কি ভুলে যাচ্ছ যে এই বাড়ির জায়গার মালিক আমি? আরেকটা কথা, তোমার মা কারো হাত ধরে চলে যায়নি। তোমার মাকে আমরা এই বাড়ি থেকে বের করে দিয়েছি। তাতে কি হয়েছে? কি করবা তুমি আমাদের? আমার মাকে তোমরা এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছো, এই বাড়ি থেকে তোমাদেরকেও ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। যাও, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হও। চুপ! একদম চুপ! গলা নামিয়ে কথা বলো সোহেল। তোমাকে বলছি না যে তুমি ভুলে গেছো যে এই বাড়ির মালিক আমি? তাই আমার বাড়িতে আমি কাকে রাখবো না রাখবো সেটা একান্তই আমার বিষয়। আর আমি চাই না কোনো ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা এই বাড়িতে থাকুক। তুমিও বের হয়ে যাও, বের হয়ে যাও বলছি। আখি, আস্তে কথা বলো। আমি একজন প্রবাসী, প্রবাস থেকে এত কষ্ট করে টাকা উপার্জন করে আমি তোমার নামে পাঠাইছি, আর তুমি বাড়ি করছো। আর এখন তুমি বলছো এই বাড়ির মালিক তুমি? এই বাড়ির মালিক তুমি হও কিভাবে? সোহেল, তুমি হয়তো ভুলে গেছো যে তোমাদের পুরাতন বাড়ি আর জায়গা যখন বিক্রি করা হয়, তারপরে যখন এই নতুন জায়গাটা কেনো, তারপরেই তো তুমি প্রবাসে চলে যাও। তাই তোমার নামের জায়গাটা রেজিস্ট্রি করা হয়নি, এই জায়গাটা আমার নামে রেজিস্ট্রি করা হয়েছে। তাই এই বাড়িতে আমি কাকে রাখবো না রাখবো সেটা আমি বুঝবো। আমি চেয়েছিলাম না যে তোমাকে এই বাড়ি থেকে বের করে দেব, কিন্তু তুমি তুমি আমাদেরকে এই বাড়ি থেকে বের করে দিতে চাও। তাই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি তোমাকে এই বাড়িতে রাখবো না, তোমাকে আমি এক্ষুনি এই বাড়ি থেকে বের করে দেবো। তাই ভালোই ভালোই বলছি, এই বাড়ি থেকে চলে যাও। আখি, আমি তোমাকে অনেক বিশ্বাস করতাম, অনেক ভালোবাসতাম। আমি প্রবাসে যাওয়ার আগে আমার মায়ের নামে অ্যাকাউন্ট করি নাই, অ্যাকাউন্ট করছিলাম তোমার নামে। আর আমার পুরাতন বাড়ি বিক্রয় করে আমি জানি এই বাড়ি রেজিস্টার করছিলাম আমার মার নামে। কিন্তু এখন বলছো এই বাড়ির মালিক নাকি তুমি। তুমি আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ না, আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। আর তোমাকে বলে যাচ্ছি, একজন প্রবাসীকে ঠকিয়ে কেউ কখনোই সুখী হতে পারে না, তুমিও পারবে না। আর আমার মাকে যখন আমি খুঁজে পাবো, সব সত্যটা আমি জানতে পারবো, আর তখন আমি তোমার মুখোমুখি দাঁড়াবো। আমি চলে গেলাম। দেখেছো বাবা, ফকিন্নির বাচ্চাটার কত বড় সাহস, আমাদেরকে বাড়ি থেকে বের করে দিবে। এখন ঘাড় ধাক্কা ধরে বাড়ি থেকে বের করে দিয়েছি তো, ওর মাকে যেমন বাড়ি থেকে বের করে দিয়েছি, ওর মাও হয়তো আমার রাস্তা রাস্তা ভিক্ষা করছে। এখন তারও ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। চলো। আরে
আপনি চোখে রাখেন না? না রে বাজান। মা, মা সোহেল, তুমি? মা, তুমি এই জায়গায় কেন? তুমি এখানে কাজ করছো কেন? বৌমা আমার বাড়িতে মারি ধরে ধরে দিছে। এটা তুমি কি বলছো? অথচ আমি প্রবাস থেকে বাড়িতে আসছি, ওরা বলছে তুমি নাকি অন্য একটা লোকের হাত ধরে বাড়ি থেকে চলে গেছো, তুমি নাকি পরকিয়া করো। ছি 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 ছি। এই সব কিছু মিথ্যা বানোয়ার। বৌমা এইসব তো বানাই বানাই কইছে রে বাজার। জানিস সোহেল, তুই তো প্রবাসে ছিল, প্রবাসীর মা হিসাবে আমার বাড়িতে রাজরানীর মতো থাকার কথা, কিন্তু সোহেল তোর বউ আমাকে চাকরানির মতো করে রাখতো। সারাক্ষণ সংসারের কাজ কাম করাইছে, ওর পা পর্যন্ত টিপাইছে, ওর পরনের কাপড় চোপড় গলি আমাক দিয়ে ধোয়াইছে। জানিস সোহেল, তোর শ্বশুর যখন আমার এই বাড়িতে আইছে তখন তোর শ্বশুরের জন্য ভালো মন্দ ইলিশ মাছ গোশ রান্না করেছে। কোনোদিন একটা মোটা ইলিশ মাছের টুকরা আমার পাতে দেয়নি। জানিস সোহেল, তোর শ্বশুরের গ্যাস হইতো, একটু যদি ঝাল বেশি হইতো রাত বেরাতে আমাক মারে ধরে গ্যাসের মরি আনতে পাঠাইছে। কিন্তু আমার যে বাতের ব্যথা, হাঁটুর ব্যথা, কোনোদিনও মনে করেনি আমার শাশুড়িকে একটা ব্যথার মরি আইনে দেয়। ব্যথার যন্ত্রণায় সারাক্ষণ কাজ চাইছি, বিনিময়ে কি পাইছি? লাথি ঝাঁটার বাড়ি। মা, তুমি আর বলো না, আমি আর নিতে পারছি না। জানো মা, আমি যখন প্রবাস থেকে ফোন দিতাম, বলতাম আমার মা কেমন আছে, ও আমাকে প্রতিনিয়তই বলতো তোমার মা অনেক ভালো আছে, তোমার মা সুস্থ আছে। তোমার মায়ের মতো সুখী মানুষ এ মহল্লায় একটাও নেই। সংসারে কোনো কাজ করতে দিই না। আমার নিজের মায়ের চাইতেও তোমার মাকে আমি বেশি ভালোবাসি, বেশি যত্ন করি। আমি মাঝে মধ্যেই বলতাম আমার মাটা তো অসুস্থ, তাকে ডাক্তার দেখায়ও। সে আমাকে বারবার বলছে আমি শহরে একটা বড় ডাক্তারের কাছে নিয়ে গেছি, মা এখন সম্পূর্ণ সুস্থ। আমি যখন বলতাম মাকে একটু ফোনটা দাও, তখন বলতো মা নামাজ পড়ে ঘুমিয়ে পড়ছে। আবার দিনের বেলা যখন ফোন দিতাম, তখন বলতো পাশের বাড়িতে বেড়াইতে গেছে। কিন্তু আমি বুঝতে পারি নাই একজন প্রবাসীর মাকে এত নির্যাতন করছে, এত অত্যাচার করছে, ঠিক মতো খাইতে পর্যন্ত দেয়নি। অথচ আমি যখন বাড়িতে আসলাম, আমাকে বলল তুমি নাকি অনেক টাকা পয়সা স্বর্ণ অলংকার নিয়ে অন্য একটা লোকের হাত ধরে চলে গেছো। শুধু তাই না, আমি প্রবাস থেকে এত কষ্ট করে টাকা পাঠাইছি, আমার নাকি কোনো কিছুই নেই। বাড়ি ঘর টাকা পয়সা সব ওদের নামে। আমাকে ওই বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিছে। আমি ওদেরকে বলে আসছি আমার মাকে যখন আমি খুঁজে পাবো, সব সত্যটা আমার সামনে আসবে, আর সেদিন সেদিন তোদের আমি বিচার করব। মা চলো আমার সঙ্গে বাড়িতে চলো, আমি আখির মুখোমুখি হতে চাই। আমার মায়ের সঙ্গে কেন এমনটা করলো সেটা আমি জানতে চাই। মা তুমি আমার সঙ্গে বাড়িতে চলো। না রে বাজান, তুই আমাকে এই অনুরোধ করিসনি। আমি চাইনি আমার জন্যে তোর সুখে সংসারে আগুন লাগুক, অশান্তি হোক। বাজান, তুই বাড়ি ফিরে যা, বাড়ি ফিরে যা, সুখে সংসার কর। তুই আমাকে আমার মতো থাকতে দে। মা, যে বাড়িতে আমার মা থাকবে না, সে বাড়িতে আমিও থাকতে পারবো না। মা, আমার কাছে যে টাকা পয়সা আছে, সে টাকা দিয়ে আমি নতুন করে একটা ব্যবসা শুরু করব। প্রয়োজনে দিন মজুরি করবো, ভ্যান চালাবো। একটা কুড়ে ঘর তুলে আমরা থাকবো, ওই বাড়িতে আর ফেরত যাব না। মা চলো আমরা দূরে কোথাও চলে যাব, আমরা এই এলাকাতেই আর থাকবো না। কি কষ্ট এসব? হ্যাঁ মা, আমরা এই এলাকাতেই থাকবো না, চলো।
সমস্যা নেই, আমি হাঁটতে পারতেছি। আল্লাহ দিলে আমি এখন তো মেলা সুস্থ। কত টাকা দিয়ে যান না। কত টাকা দিয়ে যান না। আখি, তুমি তুমি রাস্তায় ভিক্ষা করছো কেন? এই সবই আমার কর্মফল। আমি একটা প্রবাসীর এত কষ্টের টাকা পয়সা সব কিছু নিজে আত্মসাৎ করছি। আল্লাহ সেই জন্য আমাকে এই শাস্তি দিছে। কে বৌমা, আল্লাহ তোমাকে শাস্তি দিবি কে? আল্লাহ তো শাস্তি দেওয়ার কথা আমার। কে? আমার তো এই পথে বসে ভিক্ষা করার কথা। আমার তো লোকের কাছ থেকে 2টা 5টা টাকা চাই পেটের ভাত জোগাড় করার কথা। তুমি তো থাকবে রাজার হালে, আজ তুমি কে এই পথে বসে ভিক্ষা করতে চাও? কে বৌমা, আমাকে না কত কষ্ট দিছাও, না খাওয়াই রাখিছাও, দিনের পর দিন সংসারের কাজ কাম করাইছাও। আমার সওয়ালের কষ্টের টাকা তোমরা বাপ বেটি বসে মজা করে খাইছাও। আমি খালি এই 2 চোখ দিয়ে তাকাই তাকাই দেখিছি। কে আজকে তোমার এই হাল কিসের জন্য? আমাক না এত কষ্ট দিছাও তুমি রাজরানী হয়ে থাকবে বলে। আজ কি এমন হলো যে পথে বসে ভিক্ষা করতে চাও? আপনি ঠিকই বলেছেন। আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে আমি রাজরানী হতে চেয়েছিলাম, কিন্তু যেদিন আমি সোহেলকে বাড়ি থেকে তাড়িয়ে দেই তার কিছুদিন পরে আমার বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পরে আমার যে একটা ভাই ছিল, সে একটা মেয়েকে বিয়ে করে আমাদের বাড়িতেই আসে। তার কিছুদিন পরেই আমার ভাই চলে বলে কৌশলে বাড়ির সমস্ত সয় সম্পত্তি, বাড়ি গাড়ি সব কিছু তার নামে লিখে নেয়। লিখে নেওয়ার পরে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। আমার তো যাওয়ার আর কোনো জায়গা নাই, আমি তো অসহায় হয়ে গেলাম। তারপরে এই ভিক্ষার থালা এই হাতে তুলে নিতে বাধ্য হই। কিন্তু সোহেল, তোমার সাথে এই মেয়েটাই বা কে? আর তোমাকে তো আমি বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। আর তুমি এত সুন্দরভাবে জীবনযাপন কিভাবে করছো? এই মেয়েটাকে আমি বিয়ে করছি। তুমি কি ভাবছিলা আমাকে শূন্য হাতে বাড়ি থেকে বের করে দিছো আর আমি রাস্তা রাস্তা ভিক্ষা করব? না, একজন প্রবাসী এত তাড়াতাড়ি ভেঙে পড়ে না। একজন প্রবাসী অনেক কঠোর পরিশ্রম করে, পরিবারের সমস্ত দায়িত্ব নিয়ে রাত দিন পরিশ্রম করে টাকা উপার্জন করে। আমিও তাই করছিলাম। তুমি আমাকে যখন বাড়ি থেকে তাড়িয়ে দাও, আমার কাছে কিছু টাকা ছিল, সেই টাকা দিয়ে আমি ব্যবসা শুরু করি আর কিছুদিনের মধ্যেই ব্যবসায় সফলতা অর্জন করি। আর আমি এই মেয়েটাকে বিয়ে করি। জানো, এই মেয়েটা হয়তো তোমার মতো এত সুন্দর না, কিন্তু ওর ভিতরে সুন্দর একটা মন আছে। জানো, আমার মাকে ওর নিজের মায়ের চাইতেও বেশি ভালোবাসে, বেশি যত্ন করে। এখন না আমরা অনেক সুখে আছি, কিন্তু তোমার এটা দেখে আমার না অনেক কষ্ট হচ্ছে, আবার হাসিও পাচ্ছে। তবে একটা কথা সত্য, যে যেমন কর্ম করবে তার সেই কর্মের ফল তাকে ভোগ করতেই হবে। তুমি যেমন কর্ম করছিলা সেই কর্মফল তোমাকেই ভোগ করতে হচ্ছে। মা, চলো। চল বৌমা, চল। Ha ha ha!